ক্লাস 7 ভূগোল ক্লাস। আজকে আমরা পড়ব আফ্রিকার নিম্ন অববাহিকা। তোমাদের বইতে পাতা নম্বর 112। মূলত আজকের ক্লাসে দেখব নিম্ন অববাহিকায় কী কী অর্থনৈতিক কার্যকলাপ গড়ে উঠেছে, সেই পাঠটাকে আমরা দেখব। অর্থাৎ নিম্ন অববাহিকার কৃষিকাজ দেখব, নিম্ন অববাহিকার জলসেচ করার জন্য যে সমস্ত বহুমুখী উঁচু পরিকল্পনা গড়ে উঠেছে সেটাকে দেখব, সেখানকার যাতায়াত ব্যবস্থা দেখব, নিম্নদের তীরে গড়ে ওঠা উল্লেখযোগ্য শহরগুলোকে দেখব। সবার আগে আমরা দেখব নদীটা সম্পর্কে একটু দেখে নিই। আমরা আগেই পড়েছিলাম এটা কি ছিল, ভিক্টোরিয়া হ্রদ বা তার নিচে ছিল টাঙ্গানিকা হ্রদ। তিনটে পরপর হ্রদ আছে, টাঙ্গানিকা, তারপর হ্রদ হচ্ছে অ্যালবার্ট, টাঙ্গানিকা হ্রদ থেকে একটা নদী নির্বাচন হয়ে অ্যালবার্ট হ্রদে পড়েছে, অ্যালবার্ট হ্রদ থেকে ভিক্টোরিয়া হ্রদে, তারপর উত্তর দিকে প্রবাহিত হয়েছে। এটার নাম হচ্ছে হোয়াইট নীল। উৎপন্ন হচ্ছে ভিক্টোরিয়ার উচ্চভূমি, এখান থেকে একটা নদী যাচ্ছে, এর নাম হচ্ছে ব্লু নীল। তারপর উত্তর দিকে প্রবাহিত হয়ে গিয়ে সমুদ্রসাগরে মিশছে। এই ছিল নদীটার গতিপথ। ব্লু নীল আর হোয়াইট নীলের মিলিত এখানে নাম হচ্ছে নীলনদ, এটা আমরা আগে পড়ে এসেছি। উত্তর নদী মিলে নীলনদ সৃষ্টি হয়েছে, হোয়াইট নীল আর ব্লু নীল। হোয়াইট নীল মাঝে উৎপন্ন হয়েছে টাঙ্গানিকা হ্রদ থেকে, ব্লু নীল মাঝে উৎপন্ন হয়েছে যাদের নাম হচ্ছে ইথিওপিয়ার উচ্চভূমি। ইথিওপিয়া উৎপন্ন হয়েছে, খার্তুমের কাছে হোয়াইট নীল আর ব্লু নীল মিলিত হয়েছে, আরও উত্তর দিকে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে মিশেছে। সেটা নদীটা এখান থেকে দেখব এর যে উৎস অঞ্চল, এই অঞ্চলটা জলবায়ু কেমন। এখানে আমরা দেখতে পাই নিরক্ষীয় জলবায়ু। মোহনা অঞ্চলের জলবায়ু হচ্ছে ভূমধ্যসাগরে পড়েছে, এই ভূমধ্যসাগরীয় জলবায়ু। এখান থেকে কোশ্চেন নীলনদের উৎস অঞ্চলের জলবায়ু কেমন, কোশ্চেনটা বোঝা গেল। উৎস অঞ্চলে নীলনদের উৎস অঞ্চলের জলবায়ু কেমন, উৎস অঞ্চলের জলবায়ু হচ্ছে নিরক্ষীয় প্রকৃতির। নীলনদের মোহনা অঞ্চলের জলবায়ু কেমন, কোশ্চেন বোঝা গেল। মোহনাতে কেমন জলবায়ু দেখতে পাবো, মোহনাতে আমরা ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখতে পাবো। আর ঈশ্বরপুরে যে দেশটা আছে, নীলনদের পশ্চিম দিকে আমরা দেখতে পাই মরু জলবায়ু, মরু জলবায়ু। আর এখানে যে সুদান বলে যে দেশটা রয়েছে, এই অংশটা আমরা দেখতে পাই সাভানা টাইপ জলবায়ু। তাহলে নিম্ন অববাহিকায় বিভিন্ন রকম জলবায়ু দেখতে পাই, এই অংশটাতে আমরা সাভানা জলবায়ু দেখতে পাই, এটাও সাভানা। তাহলে নিম্নদের বিভিন্ন অংশে আমরা বিভিন্ন রকম জলবায়ু দেখতে পাই। একবার যে ছকটা দেওয়া আছে 112 মধ্যে একটা ছক দেওয়া আছে, ছকটার দিকে নজর দিয়ে দাও। দেখো হোয়াইট নীলের উৎস দিয়েছে বরুন্ডি মালভূমি ও ভিক্টোরিয়া হ্রদ, এটা টাঙ্গানিকা হ্রদ করে নাও। উৎস অঞ্চলের জলবায়ু দিয়েছে নিরক্ষীয় প্রকৃতির, সারা বছর বৃষ্টিপাত হয়, নিরক্ষীয় জলবায়ু বলে সারা বছর বৃষ্টিপাত হয়। ফলে যদি সারা বছর জল থাকে নদীতে বন্যার সৃষ্টি হয়, ফলে পরিসঞ্চিত হয়, পরিসঞ্চিত হওয়ার ফলে সেখানকার মাটি খুব উর্বর, ফলে সেখানে কৃষিকাজও ভালো হয়ে থাকে। ব্লু নীলের উৎস দেখো বলতে দিয়েছে ইথিওপিয়ার উচ্চভূমি, দানা হ্রদ। তারপরে সেখানকার জলবায়ু মৌসুমী প্রকৃতির, অর্থাৎ এই যে ব্লু নীল উৎপন্ন হচ্ছে এখানকার জলবায়ু
টানা হয়। ইথিওপিয়া উচ্চভূমির টানা হ্রদ থেকে ব্লুমিং উৎপন্ন হয়েছে, বলতে বোঝা যাচ্ছে ইথিওপিয়া উচ্চভূমির টানা হ্রদ থেকে ব্লুমিং উৎপন্ন হয়েছে, আর টাঙ্গানিকা হ্রদ থেকে হোয়াইট নীল উৎপন্ন হয়েছে। কোথায় মিশছে দুটো নদী? নদী মিশছে খার্তুম শহরের কাছে, তারপর উত্তর দিকে প্রবাহিত হয়ে সাগরে পড়েছে। এটি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী, আফ্রিকারও দীর্ঘতম নদী। এবার নীল নদ হচ্ছে একটা আদর্শ নদী। যেহেতু আদর্শ নদী, তাহলে গতিপথকে ভাগ করতে হবে। কোথায় উচ্চ অববাহিকা দেখতে পাবো? তোমাদের বইতে 4টে ভাগে ভাগ করেছে। উৎসটা দেখো 113 পাতায়, দেখো উৎস অঞ্চল দিচ্ছে তানজানিয়া, দেশের নাম বুরুন্ডি মালভূমি। এই যে টাঙ্গানিকা যে হ্রদটা আছে না, এটার দেশটার নাম হচ্ছে তানজানিয়া, সেখান থেকে উৎপন্ন হয়েছে। উৎস থেকে শুরু করে মালাকাল বলে একটা জায়গা আছে, সেখান পর্যন্ত হচ্ছে এই উৎস অঞ্চল থেকে শুরু করে এরকম একটা জায়গায় আমরা মালাকাল বলে একটা জায়গা পাবো। মালাকাল এই পর্যন্ত হচ্ছে এটা উৎস। উৎস থেকে মালাকাল এই অংশটা হচ্ছে উচ্চগতি। মালাকাল থেকে খার্তুম পর্যন্ত এই অংশটা হচ্ছে মধ্যগতি। আর খার্তুম থেকে মোহনা পর্যন্ত হচ্ছে নিম্নগতি। এখান থেকে কোশ্চেন হয়, কোশ্চেন বেশি হয় মূলত নিম্নগতি কোনখান থেকে কোনখান পর্যন্ত দেখা যায়, নিম্নদের কোন অংশটায় নিম্নগতি দেখা যায়, কোন অংশটায় খার্তুমের পরে নিম্ন অংশ। আর আরও একটা শহর আছে, শহরটার নাম হচ্ছে কায়রো। এরকম একটা জায়গায় একটা শহর আছে কায়রো। এই কায়রো থেকে ভেবে দিত এই পর্যন্তটা বলা হচ্ছে নিম্নগতি, যদিও সবটাই নিম্নগতি। আর কায়রোর পরের অংশটাকে বলা হচ্ছে বদ্বীপ প্রবাহ, যদিও ভূগোলের নিয়ম অনুযায়ী পুরোটাই হচ্ছে নিম্নগতি। তবুও ভাগ করে দিলাম। এবার শহরগুলো যখন নাম এসেই গেছে দেখে নাও। খার্তুম হচ্ছে সুদানের রাজধানী। সুদান বলে একটা দেশ আছে, সুদানের রাজধানী খার্তুম। কায়রোর কথা লিখলাম, কায়রো হচ্ছে মিশরের রাজধানী। মিশরের রাজধানীর নাম কি? এরকম ভাবে কোশ্চেন হতে পারে। সুদানের রাজধানীর নাম কি? মিশরের রাজধানীর নাম দেখলাম কায়রো, সুদানের রাজধানীর নাম দেখলাম খার্তুম। দুটো একটা শহর দেখে নাও। নীল নদের মোহনায় একটা উল্লেখযোগ্য বন্দর শহর আছে, যার নাম হচ্ছে আলেকজান্দ্রিয়া। মোহনায় বন্দর শহর। কোশ্চেন হয় নীল নদের মোহনায় গড়ে ওঠা একটা বন্দর শহরের নাম কি? কিন্তু লিখবে আলেকজান্দ্রিয়া। শহরগুলোকে জাস্ট একটু দেখিয়ে দিলাম। নীলনদ কোথা থেকে উৎপন্ন হয়েছে সেটা আমরা বলতে পারবো। যদি কোশ্চেন আসে নীলনদ কোথা থেকে উৎপন্ন হয়েছে, তাহলে এটা লিখবে টাঙ্গানিকা হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। কোন দেশ আছে এখানে? যে দেশটা আছে তার নাম হচ্ছে তানজানিয়া। এবার দেখবো নীলনদ অববাহিকার কৃষিকাজ সম্পর্কে কী কী চাষবাস হয়ে থাকে। এখানকার মাটি খুব উর্বর। কৃষিকাজ দেখো মূলত খার্তুমের পর থেকে মোহনা পর্যন্ত যে অংশটা ডান দিকে, নীলনদের ডান দিকে কৃষিকাজ হয়ে থাকে। সব জায়গাতে কৃষিকাজ ভালো হয় না, এই অঞ্চলটাতে প্রচুর কৃষিকাজ করা হয়ে থাকে। এই অঞ্চলটাতে প্রচুর কৃষিকাজ হয়, কৃষিতে খুব উন্নত এই অঞ্চলটা, কৃষিকাজ খুব ভালো হয়। কৃষি
বাঁধগুলো। মিশরে চাষ হচ্ছে, তাই মিশরীয় পটল বিজ্ঞানিক বলতে নাম হয় ইজিপশিয়ান পটল। ইজিপশিয়ান পটল। বড় বড় আঁশযুক্ত তুলোর চাষ হচ্ছে, তাকে বলা হয় থাকে ইজিপশিয়ান পটল বা ইজিপশিয়ান পটল। নিম্নধরণের যে ফসলটা মূলত চাষ হচ্ছে সেটা হচ্ছে তুলোর চাষ হচ্ছে। তাছাড়া একবার 114 পাতায় দেখো একটা ছক আছে, ছকটা নিলে পেয়ে যাবে নিম্নধরণের কৃষিকাজ সম্পর্কে লেখো। কী কী ফসলের চাষ হচ্ছে সেটা দেখলে আমরা খুঁজে পেয়ে যাবো। 114 পাতায় দেখো কফি, তামাক, গম, তুলো এই সমস্ত ফসলের চাষ হচ্ছে। বোঝা গেল? তাহলে নিম্নধরণের কৃষিকাজ সম্পর্কে দেখলাম। এবার দেখব নিম্নধরণের যে সমস্ত বাঁধগুলো নির্মাণ করা হয়েছে। অনেকগুলো বাঁধ নির্মাণ করা হয়েছে নিম্নদের জলকে কৃষিকাজে জলসেচ করার জন্য, বন্যা নিয়ন্ত্রণের জন্য, গতিপথকে নিয়ন্ত্রণ করার জন্য নিম্নদের উপর অনেকগুলো বাঁধ নির্মাণ করা হয়েছে। বাঁধগুলোর নাম কী কী দেখো, নিচের দিকে দেখো প্রত্যেকটা বাঁধের নাম দেওয়া রয়েছে। পৃথিবীর বৃহত্তম বাঁধ হচ্ছে উচ্চ আসোয়ান বাঁধ। এটা পরীক্ষা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কি? উত্তর লিখবে উচ্চ আসোয়ান বাঁধ। নিচের দিকে যে পিঙ্ক কালারের ছকটা দেওয়া আছে এই ছকের মধ্যে রয়েছে 114 পাতায় প্রথম লাইনটাতে রয়েছে পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কি? উত্তর কি আসবে? উচ্চ আসোয়ান বাঁধ। আর কি কি বাঁধ আছে দেখো, ব্লু নীলের উপর তৈরি হয়েছে জেবেল আউলিয়া নামে একটা বাঁধ। তারপরে ব্লু নীলের উপর আছে সোনার বাঁধ, আটবাড়া বাঁধ। আরও কতগুলো বাঁধ আছে যেমন নাসের বাঁধ, নাগহামদি, ইনসা, অ্যাসিউড। তার মধ্যে অ্যাসিউড, নাসের এগুলো হচ্ছে উল্লেখযোগ্য বাঁধ। অ্যাসিউড বাঁধ, নাসের বাঁধ, আটবাড়া বাঁধ, উচ্চ আসোয়ান বাঁধ, এই বাঁধগুলো হচ্ছে খুব বিখ্যাত বাঁধ বা খুব উল্লেখযোগ্য বাঁধ। তাহলে নীলনদে কী করা হয়েছে বা অনেকগুলো বাঁধ নির্মাণ করা হয়েছে। কেন? কারণ নীলনদের জলকে কৃষিকাজে ব্যবহার করার জন্য, নীলনদের জলকে জলের গতিপথকে নিয়ন্ত্রণ করার জন্য, সেখানে তাকে নৌ পরিবহনযোগ্য করে তোলার জন্য ইত্যাদি সুবিধা পাওয়ার জন্য সেখানে বাঁধ নির্মাণ করা হয়েছে। ওখানে আমরা একটা শব্দ পাবো, ওর আগের প্যারাগ্রাফটা দেখো বোল্ড করে লেখা আছে বহুমুখী নদী পরিকল্পনা। বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলবো? নদীতে বাঁধ দিয়ে একই সাথে যখন বিভিন্ন উদ্দেশ্য পূরণ করা হয়, নদীতে বাঁধ দিয়ে একই সাথে বিভিন্ন উদ্দেশ্য পূরণ করা হলে তাকে বলা হয় বহুমুখী নদী পরিকল্পনা। তো বাঁধ দিয়ে আমরা কী কী উদ্দেশ্য পূরণ করি? সবথেকে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ আর জলসেচ ব্যবস্থা, তার সাথে সাথে জলবিদ্যুৎ উৎপাদন, তার সাথে সাথে নৌ পরিবহনযোগ্য করে তোলা, তার সাথে সাথে যোগাযোগ ব্যবস্থার বৃদ্ধি, তার সাথে সাথে সেখানে মৎস্য শিকার বা মৎস্য চাষ, এই সমস্ত সুবিধাগুলো আমরা পেয়ে থাকি। বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলবো? নদীতে বাঁধ দিয়ে একই সাথে বিভিন্ন উদ্দেশ্য পূরণ করা হলে সেই পরিকল্পনাকে বহুমুখী নদী পরিকল্পনা বলা হয়। এবার নিচে ভেরি করে লিখব বহুমুখী নদী পরিকল্পনার সুবিধা। সুবিধাকে 1, 2, 3, 4 নাম্বার ঠিক করে লিখব। 1 নম্বর দিয়ে লিখব বন্যা নিয়ন্ত্রণ, 2 নম্বর দিয়ে দাও জলসেচ ব্যবস্থার বিকাশ, 3 নম্বর দিয়ে দাও জলবিদ্যুৎ উৎপাদন, 4 নম্বর দিয়ে দাও যোগাযোগ ব্যবস্থার উন্নতি, 5 নম্বর দিয়ে দাও মৎস্য শিকার, 6 নম্বর দিয়ে দাও পানীয় জলের ব্যবস্থা করা। এই সমস্ত সুবিধাগুলো আমরা পেয়ে থাকি। নিম্নদের উপর অনেকগুলো বহুমুখী নদী পরিকল্পনা গড়ে উঠেছে। সাথে সাথে প্রথম লাইনটাতে দেখো আমাদের রাজ্যে একটা দেওয়া রয়েছে কোথায় বহুমুখী নদী পরিকল্পনা আসে, সেই জন্য কোথায় বাঁধ দেওয়া হয়েছে। মাইথন ড্যাম পাবো, দামোদর নদীর উপরে মাইথন যে বাঁধ দেওয়া হয়েছে সেটা আমরা পাবো। বরাকর নদীতে পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের সীমানায় বরাকর নদীতে রয়েছে মাইথন ড্যাম। এখান থেকে কোশ্চেন হয় মাইথন ড্যাম বা মাইথন জলাধার কোন নদীতে আছে? বরাকর নদীতে। কোথায়? পশ্চিমবঙ্গ, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সীমানায়। বোঝা গেল কোশ্চেনটা? মাইথন ড্যাম বা মাইথন জলাধার কোন নদীতে রয়েছে? কোন নদীতে রয়েছে মাইথন ড্যাম বা মাইথন জলাধার? বরাকর নদীতে। নদীর নামটা কি? বরাকর নদী। সেই পর্যন্ত বোঝা গেল। 115 পাতায় চলে এসো। বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কী কী সুবিধা
সুবিধাগুলো পাই একটু আগেই আমি বলেছি, দেখো সবকটাই দেওয়া রয়েছে। পর্যটন কেন্দ্র মতো জায়গায় লোক বেড়াতে যেতে পারে, যেমন আমাদের মাইথন জল আছে ওখানে লোক বেড়াতে যায়। তারপরে জলসেচ, বাঁধ দিয়ে নদীর জলকে কৃষিকাজে ব্যবহার করার সুবিধা পাওয়া যায়। বন্যা নিয়ন্ত্রণ, যাতে ডুবে না যায় সেই জন্য জলকে ধরে রাখার ব্যবস্থা করা হয়েছে। অতিরিক্ত জল যাতে নদীর উপকূল ছাপিয়ে বন্যার সৃষ্টি না করে সেই জন্য জলকে ধরে রাখার ব্যবস্থা করা হয়েছে। তারপরে দেখো জলবিদ্যুৎ উৎপাদন, নদীর জলকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। তারপরে জল পরিবহন, নদীতে নৌকা চলাচলের ব্যবস্থা করা গেছে। খুব বেশি হলে নৌকা চলাচল করা যাবে না, সেগুলো সুবিধাকে কমানোর জন্য বাঁধ দেওয়া হয়েছে। তারপর দেখো মাছ চাষ, সেখানে মাছ যখন দেওয়া হয়েছে এবং ভেড়া হয়ে গেছে তখন সেখানে মাছ চাষও করা যাবে। তাহলে এই সমস্ত সুবিধাগুলো আমরা পেয়ে থাকবো। তারপরে যে প্যারাগ্রাফটা আছে সেটাই দেখো, সেটাই বলবো নিম্ন অববাহিকায় কী কী খনিজ সম্পদ পাওয়া যায়। নিম্ন অববাহিকা থেকে আমরা কী কী খনিজ সম্পদ পাই বা এখানকার প্রধান প্রধান খনিজ সম্পদগুলোর কী নাম, এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে তার নামটাই তোমাদের এখানে দেওয়া নেই। খনিজ তেল, নিম্ন অববাহিকার মিশরি খনিজ তেল পাওয়া যায়। তাছাড়া ম্যাঙ্গানিজ, ফসফেট, লোহা এই সমস্ত কিছু পাওয়া যায়। প্রধান খনিজ সম্পদ হচ্ছে মিশরের খনিজ তেল, ওটাই দেওয়া নেই বইতে, নোট করে নাও। বোঝা গেল? বিভিন্ন প্রকার খনিজ লবণ এই সমস্ত কিছু পাওয়া যায়। যখন এই সমস্ত খনিজ পাওয়া যাচ্ছে তার উপর নির্ভর করে এখানে কিছু শিল্প গড়ে উঠবে। যেমন কৃষি শিল্প গড়ে উঠছে, কটন পাওয়া যাচ্ছে, তুলোর চাষ হচ্ছে, তাহলে তা থেকে বস্ত্র শিল্প গড়ে উঠবে। এটা খুব স্বাভাবিক আইডিয়া, যেহেতু তুলোর চাষ হচ্ছে তাই সেখানে বস্ত্র শিল্প গড়ে উঠবে। যেহেতু তামাকের চাষ হচ্ছে তাহলে তামাক শিল্প গড়ে উঠবে। তামাক শিল্প বলতে বিড়ি সিগারেট তৈরি করা শিল্প গড়ে উঠবে খুব স্বাভাবিকভাবে। কটন থেকে বস্ত্র শিল্প গড়ে উঠবে, পশম শিল্প গড়ে উঠবে, বিভিন্ন প্রকার খনিজ দ্রব্য পাওয়া যাচ্ছে, তার উপর নির্ভর করে সিমেন্ট শিল্প গড়ে উঠবে। তাহলে এই সমস্ত শিল্পগুলো নিম্ন অববাহিকায় গড়ে উঠছে। খনিজগুলোর নাম দুটো, একটা খনিজ দ্রব্যের নাম মনে রাখবে, দুটো একটা শিল্পের নাম মনে রাখবে। কৃষির ক্ষেত্রে মনে রাখবে ইজিপশিয়ান কটন বা ইজিপশিয়ান কটন। বোঝা গেল? এখান থেকে কোশ্চেন হয় ইজিপশিয়ান কটন কোথায় চাষ হয়ে থাকে, উত্তর দিকে নিম্ন অববাহিকায়। বা নিম্ন অববাহিকার প্রধান কৃষিজ দ্রব্যের নাম কি, উত্তর দিকে ইজিপশিয়ান কটন। কেন? কারণ লম্বা আঁশযুক্ত বিশেষ এক ধরনের তুলো, এটা মিশরে চাষ হয়, সেই জন্য তার এইরকম নামকরণ করা হয়েছে। বোঝা গেল? তারপরে দেখো জেনে রাখো বলে একটা ভাগ দেওয়া হয়েছে, এখানে জেনে রাখো এই যে অঞ্চলটা দেখলে, এই এতগুলো দেশের নাম দেখলে কোন কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে নীলনদ, কতগুলো দেশের উপর দিয়ে গেছে। তানজানিয়া, বুরুন্ডি, তারপরে ইথিওপিয়া, তারপরে সুদান, তারপরে মিশর, এতগুলো দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতগুলো দেশে অনেক লোক জনগণ বসবাস করে, তার বেশিরভাগ লোক কিন্তু নীল নদের তীরে বসবাস করে, অর্থাৎ বাকি অঞ্চলটা খালি পড়ে রয়েছে। এই দেশগুলোর 80% জনগণ নীল নদের তীরে বসবাস করে, বাকি অঞ্চলটা খালি পড়ে রয়েছে। তাহলে নীল নদ অববাহিকার ওই সমস্ত দেশের 80% লোকই নীল নদের তীরে বসবাস করে। কেন? কী সুবিধা পেয়েছে? কারণ সেখানকার মাটি উর্বর, করে কৃষিকাজ ভালো হয়ে যাবে, তাই তো? সেখানকার জলবায়ু মরুর হাত থেকে রক্ষা পেয়েছে, মরু জলবায়ু নয় ওই অঞ্চলটাতে। বিশেষ করে আবার যদি আমি বলি তাহলে নীল নদের পূর্ব দিকটায় সব থেকে বেশি ঘন জনবসতিপূর্ণ অঞ্চল। বোঝা গেল? ওখানে আর একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে দেখো মরুদ্যান বা ওয়েসিস বলে দেওয়া আছে। মরুদ্যান বা ওয়েসিস কাকে বলবে? মরুদ্যান বা ওয়েসিস হলো মরুভূমির মধ্যেকার এমন একটা জায়গা যেখানে সামান্য জল পাওয়া যায়। বুঝতে পারলেন? মরুভূমিতে জল পাওয়া যায় না, আমরা আগে পড়ে এসেছি মরুভূমিতে জল পাওয়া যায় না, কিন্তু কখনো কখনো কি হয়, বায়ুর অপসরণজনিত অবলম্বনের ফলে গর্তের সৃষ্টি হয়। আর সেই গর্তটা বাড়তে বাড়তে ভৌমজল স্তরকে স্পর্শ করে, তাহলে সেইখানে জল সঞ্চিত হয়। বোঝা গেল? সেই জায়গাতে যখন জল পাওয়া গেল, সেই জলকে কেন্দ্র করে গাছপালা আর জনবসতি গড়ে উঠবে, তখন তাকে বলা হয় মরুদ্যান। খুব সহজে যদি বলি মরুদ্যান কাকে বলবো? মরুভূমি যেখানে জল পাওয়া যায়, সেই জলকে কেন্দ্র করে গাছপালা ও জনবসতি গড়ে ওঠে, তাকে মরুদ্যান বলে। বোঝা গেল কোশ্চেনটা? মরুদ্যান কাকে বলে? মরুভূমিতে যেখানে জল পাওয়া যায়, সেই জলকে কেন্দ্র করে গাছপালা ও জনবসতি গড়ে ওঠে, একেই মরুদ্যান বলে। একটা মরুদ্যানের নাম, যেমন মিশরের বিখ্যাত মরুদ্যান
মরুদ্যান হচ্ছে কাতারা আর ফাইউম। কী কী বললাম মরুদ্যানের দুটো নাম, একটা হচ্ছে কাতারা আর একটা হচ্ছে ফাইউম। ওখানে যদি আসে দুটো মরুদ্যানের নাম লেখো, এগুলো কি হলো মরুদ্যান, দুটো উল্লেখযোগ্য মরুদ্যান মিশরেরই আছে এই দুটো মরুদ্যান। তাহলে মরুদ্যান কাকে বলবো? মরুভূমিতে যেখানে জল পাওয়া যায় সেই জলকে কেন্দ্র করে গাছপালা আর জনবসতি গড়ে ওঠে, তখন তাকে বলা হয় মরুদ্যান। মরুদ্যান কেন সৃষ্টি হয়, কারণ কি লিখবে, কেন সেখানে জল পাওয়া গেল বা কীভাবে জল পাওয়া গেল। তাহলে লিখবে মরু অঞ্চলে বায়ুর অপসরণজনিত অবনমনের ফলে গর্তের সৃষ্টি হয়। এই প্রক্রিয়া চলতে থাকার ফলে ওই গর্তের তলদেশ এক সময় ভৌম জলতলকে স্পর্শ করে। ভৌম জলতল কি না, মাটির যেখানে স্থায়ীভাবে জল থাকে। আমরা যখন ঘরে কুয়াকুড়ি বা কল করার জন্য পাইপ লাগাই, তখন একটা জায়গায় গিয়ে জল আমরা পেতেই থাকি, অর্থাৎ সেখানে সবসময় জল থাকে, তবেই না জলটা কুয়ো থেকে পেয়ে থাকি। যতক্ষণ না জল পাই ততক্ষণ আমাদের কুয়ো খুলতেই হয়, বা পাইপও যদি লাগাতে থাকি, যতক্ষণ না জল উঠে ততক্ষণ গর্ত করতেই যেতে হয়। যে জায়গাটাতে জল পাওয়া গেল এটাই হচ্ছে ভৌম জল স্তর, অর্থাৎ মাটির নিচে যেখানে স্থায়ীভাবে জল পাওয়া যায় সেই স্তরটাকেই বলা হয় ভৌম জল স্তর। বোঝা গেল? এবার কয়েকটা উল্লেখযোগ্য শহর দেওয়া রয়েছে নীল নদের তীরে, বইতে দেখো, তারপরের প্যারাগ্রাফে জেনে রাখোতে কী কী আছে। কায়রোটা আগে লিখেছি, মিশরের রাজধানী। তারপরে দেখো আলেকজান্দ্রিয়া, একটা বন্দর শহরের নাম। পোর্ট সৈয়দ, এটাও একটা বন্দর নীল নদের মোহনায়। পোর্ট সৈয়দ, এটাও বন্দর। বোঝা গেল? তারপরেরটাই দেখো মিশরের রাজধানী কায়রো, এটাও দেওয়া রয়েছে। তাহলে আমরা পড়লাম নীল নদ সম্পর্কে। আর একটা কোশ্চেন এখানে দেখব, মিশরকে নীল নদের দান বলা হয় কেন? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। মিশরকে নীল নদের দান বলা হয় কেন? কেন মিশরকে নীল নদের দান বলছি আমরা? মিশরকে নীল নদ বলার কারণ, অর্থাৎ মিশরবাসীর জীবনে নীল নদ কী কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বোঝা গেল? সেগুলোকে আমাদের লিখতে হবে। 1, 2, 3, 4 করে লিখতে শুরু করবে। মিশরকে নীল নদের দান বলার কারণগুলি হলো, 1 নম্বরে লিখবে নীল নদের জলকে কৃষিকাজে ব্যবহার করা হয়, বোঝা গেল? 2 নম্বর দিয়ে লিখবে নীল নদের তীরের উর্বর পরিমাটিতে খুব ভালো কৃষিকাজ হয়, বোঝা গেল? নীল নদের জলকে আমরা কৃষিকাজে জলসেচ করছি, নীল নদের তীরের উর্বর পরিমাটিতে খুব ভালো কৃষিকাজ হচ্ছে। 3 নম্বর দিয়ে লিখবে নীল নদে বাঁধ দিয়ে জল বিদ্যুৎ উৎপাদন করা হয়। 4 নম্বর দিয়ে লিখবে নীল নদের জলকে পরিশুদ্ধ করে বা ফিল্টার করে পানীয় জল রূপে ব্যবহার করা হয়। তারপরে লিখবে নীল নদের তীরে যে তৃণভূমি রয়েছে সেখানে পশুচারণ করা হয়। তারপর লিখবে নীল নদে মৎস্য শিকার করা হয়। তারপরে লিখতে পারবো নীল নদের নদীপথে যোগাযোগ ব্যবস্থার মাধ্যম ব্যবহার করা হয়। তারপর লিখতে পারবো নীল নদের মোহনায় বদ্বীপ অঞ্চলে বন্দর গড়ে উঠেছে। এই সমস্ত সুবিধাগুলো রয়েছে, তাই মিশরকে নীল নদের দান বলা হয়। কী কী সুবিধাগুলো বললাম আরেকবার রিভিশন করিয়ে দিই। নীল নদকে কেন মিশরকে নীল নদের দান বলা হচ্ছে, বা নীল নদ যদি না থাকতো তাহলে মিশর মরুভূমিতে পরিণত হতো, বোঝা গেল? এক তো মরু জলবায়ুর আক্রমণ থেকে রক্ষা করেছে বা মরু জলবায়ুর হাত থেকে রক্ষা করেছে। যদি নীল নদ না থাকতো তাহলে সমগ্র মিশরটাতেই মরু জলবায়ু দেখা যেত, বোঝা গেল? তাহলে উষ্ণ মরু জলবায়ুর হাত থেকে রক্ষা করেছে, এটা একটা পয়েন্ট। মিশরের নীল নদের জলকে কাজে লাগিয়ে জলসেচ করা হয়, এটা লিখতে পারবো। মিশরের নীল নদের জলকে কৃষিকাজে ব্যবহার করা হয় বা জলসেচ করা হয়, এই পয়েন্টটাও হবে। নীল নদবহিকার উর্বর পরিমাটিতে খুব ভালো কৃষিকাজ হয়, এই পয়েন্টটাকে লিখতে পারবো। উর্বর কৃষিকাজ, জলসেচ, নদীর জলকে পরিষ্কার করে পানীয় জল রূপে ব্যবহার করতে পারবো আমরা, এটাও লিখতে পারবে। নীল নদে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, সেটাও লিখতে পারবো। নীল নদের নদীপথকে নৌ চলাচলযোগ্য করে তোলা হয়েছে, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলো ব্যবহার করা হয়, সেখান থেকে মাছ শিকার করা হয়, তাহলে ইত্যাদি আমরা নানা রকমের সুবিধা পেয়ে থাকি। তাই মিশরকে বলা হয় নীল নদের দান। কে বলেছিল কথাটা? একজন গ্রিক ঐতিহাসিক ছিলেন হেরোডোটাস, উনি বলেছিলেন মিশরকে নীল নদের দান। পাতা নাম্বার 112, লাল কালি দিয়ে পরিষ্কার লেখা আছে, পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুব ইম্পর্টেন্ট। মিশরকে নীল নদের দান বলা হয় কেন? দেখো মিশর নীল নদের দান, পাতা নাম্বার 112, ওপরের দিকে দেখো 4-5 লাইন নিচে বা মাঝামাঝি মিশর নীল নদের দান বা নীল নদের দান শব্দটা রয়েছে পাতা নাম্বার 112, 1, 1, 2, 112 নম্বর পাতায়
লাল কালি দিয়ে রয়েছে মিশরকে নীল নদের দান কেন বলা হয়, কী কী সুবিধা পাচ্ছি, ওখানে জাস্ট পয়েন্টগুলো দিয়েছে। কৃষি দেখো 2-3 লাইন উপর দিকে দেখো, কৃষি কী বললাম এই পয়েন্টটাতে, উর্বর পরিমাণিতে খুব ভালো কৃষিকাজ হয়। মিশরের নীল নদের জলকে জলসেচ ব্যবহার করা হয়, এই পয়েন্টটার ব্যাখ্যা হলো। তারপরে কি আছে দেখো, জলসেচ, ওই যে বললাম নীল নদের জলকে কৃষিকাজে ব্যবহার করা হয়। তারপরে দেখো জলবিদ্যুৎ বাঁধ দিয়ে নদীর জলকে, জলবিদ্যুৎ নদীতে বাঁধ দিয়ে নদীর জলকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেটাও লিখতে পারবো। তারপর দেখো পরিবহন, ওটা বলেছি নীল নদের নদীপথে নৌকা চলাচল করে, সেটাকেও লিখতে পারবো। শিল্পর নদী, নীল নদ থাকার জন্য বা নীল নদীর তীরে অনেক শিল্প গড়ে উঠেছে, সবই আমরা পড়ে এসেছিলাম, যেমন বস্ত্রশিল্প, পশম শিল্প, তামাক শিল্প, সিমেন্ট শিল্প, এই শিল্পগুলো গড়ে উঠেছে। বোঝা গেল? এই সমস্ত সুবিধার জন্য মিশরকে নীল নদের দান বলা হয়। কোশ্চেনটা বোঝা গেছে, মিশরকে নীল নদের দান বলা হয় কেন? বেশ, নীল নদীটা শেষ হলো, আর একদিন বড়দের 2 দিন লাগবে। আফ্রিকার সাহারা মরুভূমিটা পড়িয়ে দিলে পরে আমাদের পরীক্ষার সিলেবাস পুরোটাই শেষ হয়ে যাবে। আমি পুরো সিলেবাস তোমাদের বললাম, সমস্ত ক্লাস প্রত্যেকটা লাইন বাই লাইন ইউটিউবে লোড করা আছে, চাইলে দেখে নিতে পারো। পরে কেউ বলতে পারবে না যে আমি তোমাদেরকে পড়াইনি, প্রত্যেকটা লাইন পড়িয়েছি। ক্লাস শেষ করলাম, কারো কিছু জানার থাকলে বলো।